পূর্বের পার্টে আমরা দেখেছি এন্ড্রিউ জেনে শুনে লিকে ডোডো গ্রুপে ডাকে যাতে লি নিজের আর জিনার ছবি এসপিডিতে দেখতে পায়। ঠিক সেরকমভাবে লি এখানে জিনার আর তার ছবি দেখছিল, আর তখন সেখানে এন্ড্রিউ এসে ছবি কেড়ে নেয় আর বলে আমার আর জিনার বিয়ে হতে চলেছে, তুমি মাঝখানে এসো না। তো এই পার্টের শুরুতে দেখানো হয় জিনা আর এন্ড্রিউর বিয়ের কথা শুনে শুধু লি নয় মোজো চমকে যায়। তারপরে তারা এক জায়গায় বসে কথা বলে, কিন্তু লি জিনাকে কল করে মিটিংয়ে আসতে বলে যে তুমি ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার, এই জন্য তোমার এই মিটিংয়ে থাকা প্রয়োজন। আর তাই জিনাও চলে আসে। আসলে এন্ড্রিউ লির কাছ থেকে MK2 এর ভ্যাকসিন কিনতে চাচ্ছিল, এই জন্য এন্ড্রিউ লির সাথে দেখা করতে চায়। কিন্তু লি জিনাকে এই জন্য ডেকেছিল যে জিনাও যাতে জানতে পারে যে এন্ড্রিউ কত বড় মিথ্যেবাদী। লি জিনাকে জিজ্ঞেস করে তুমি কি জানো এন্ড্রিউ জেজের বিওয়ার্ড কোম্পানি কিনে নিয়েছে? এন্ড্রিউ একটু নার্ভাস হয়ে যায় আর মনে মনে বলে এ তো আমার মুখোশ খুলে দিচ্ছে। জিনা তো কিছু বুঝতে পারে না। লি এন্ড্রিউকে বলে যদি তুমি জেজের বিওয়ার্ড কোম্পানি কিনে নিয়ে থাকো তার পেছনে অবশ্যই কোনো না কোনো তো উদ্দেশ্য আছেই। আর আমি জানি জেজের কাছে বিওয়ার্ড সোনার ডিম পাড়া মুরগির মতো, আর জেজে তো এত সহজে কাউকে এটা দেবে না, মানে কারো কাছে তো বিক্রি করবে না। মনে হয় জোর করে না হয় ধোকা দিয়ে তুমি তার কাছ থেকে এটা নিয়ে নিয়েছো। জিনা তো এন্ড্রিউ দিকে শুধু তাকিয়ে থাকে যে এন্ড্রিউ কি বলবে। এন্ড্রিউ তখন বলে আমি কাউকে ধোকা দিইনি, সবই লিগালি হয়েছে। এমনিতেও বিওয়ার্ডের বদলে আমরা জেজেকে একটা বড় গলফ কোর্স এবং আমাদের একটা কোম্পানি দিয়েছি। এখন তুমি বলো আমাকে কি তুমি MK2 এর ভ্যাকসিনের ফর্মুলার পেটেন্ট দেবে? আমি অনেক ভালো দাম দেব তোমাকে। লি তো পরিষ্কারভাবে নিষেধ করে দেয় যে আমি দিতে পারবো না। এন্ড্রিউ বলে ভেবে নাও, যদি তুমি আমাকে পেটেন্ট না দাও তাহলে ডোডো গ্রুপের ফার্মাসি মার খাবে, আর যদি এরকম হয় তাহলে তোমাকে ডাইরেক্টলি ডোডো গ্রুপের সাথে মোকাবেলা করতে হবে। লি তখন বলে বিজনেসে তো এসব কিছু চলতেই থাকে, আমি ডোডো গ্রুপকে ভয় পাই না, আমি পেটেন্ট কখনোই দিব না। মিটিংয়ের পর জিনা এন্ড্রিউকে জিজ্ঞেস করে তুমি যে বিওয়ার্ড কিনেছো সেই কথা আমাকে জানালে না কেন? এন্ড্রিউ তো খুব তাড়াতাড়ি মিথ্যা বলে দেয় যে আরে আমি বিওয়ার্ড তো তোমার জন্য কিনেছি, আমাদের জেজের থেকে বদলা নেওয়ার জন্য, তার সিক্রেট ডকুমেন্ট অ্যাক্সেস করতে হবে, এই জন্য আমি তার কোম্পানি কিনে নিয়েছি। কিন্তু মনে হয় তুমি আমাকেই সন্দেহ করছো। জিনা আবারও চিন্তায় পড়ে যায় যে হয়তো এটা সত্যি। এদিকে লি গ্রেকে জিজ্ঞাসা করে আমি কি আগে থেকে জিনাকে চিনতাম, মানে আমরা দুজন কি আগে ক্লোজ ছিলাম? গ্রে বলে তোমার উপর সায়েন্টিস্ট ফ্রেডিকে হত্যা করার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আর তোমাকে বাঁচানোর জন্য জিনা জীবন দিয়ে অনেক চেষ্টা করেছে, এই কারণে তোমরা দুজন একসাথে ঘুরতে। তোমরা দুজন ক্লোজ ছিলে নাকি না এটা তো আমরা জানি না। মুজো বলে যখনই তুমি তার ব্যাপারে ভাবতে তখনই তোমার মাথায় অনেক ব্যথা শুরু হতো, কারণ তোমার মাথায় যে বুলেট লেগেছিল এজন্য তোমার জীবন বাঁচানোর জন্য একজন হিপনোটিস্ট তোমার মেমোরি থেকে জিনার সব স্মৃতি মুছে দিয়েছে। আর জিনার ভাইয়ের মৃত্যু এই কারণেই হয়েছিল যে জিনা তোমাকে সাহায্য করার চেষ্টা করেছিল। লি অবাক হয়ে যায় আর বলে আমরা দুজন কি এতটাই ক্লোজ ছিলাম? অন্যদিকে চেয়ারম্যান ওই সবাইকে চাকরি থেকে বের করে দেয় যাদেরকে তার ওয়াইফ কাজে রেখেছিল। তারপরে চেয়ারম্যান এন্ড্রিউকে বলে আমি তোমাকে আবার ভাইস চেয়ারম্যানে ভোট দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিছু গুজব শুনেছিলাম, তুমি কি সত্যি জিনাকে বিয়ে করতে চলেছ? আমার বিশ্বাস সেটা শুধু গুজবই হবে। এন্ড্রিউ বলে বাবা আপনি এরকম ভাবে কেন জিজ্ঞাসা করছেন? তখন চেয়ারম্যান বলে জিনা খুবই ভালো একটা মেয়ে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু হ্যাঁ স্ট্যাটাস বলতেও একটা জিনিস আছে, এই কারণে আমি তোমার জন্য একটা বড় ফ্যামিলির মেয়ে দেখব, তোমাকে তাকেই বিয়ে করতে হবে। এখানে এন্ড্রিউ মিথ্যা বলে দেয় যে হ্যাঁ বাবা, আমার আর জিনার ব্যাপারে যে কথা ছড়িয়েছে সেটা শুধুমাত্র গুজব। চেয়ারম্যান এন্ড্রিউর পিঠে হাত রেখে বলে সাবাস বেটা, আমার তোমার কাছে এটাই বিশ্বাস ছিল। অন্যদিকে লিয়ে শুধু জিনার কথায় মনে পড়ে, তাই লি জিনাকে দেখতে যায়। জিনা তার ফ্রেন্ডের সাথে বসে ড্রিঙ্ক করছিল, মনে হয় জিনার মনটা খারাপ। আর তখন সেখানে এন্ড্রিউ আসে, কারণ তাকে জন ডেকেছিল। জন ভাবে লিয়ের তো জিনার কথা মনে নেই, জিনাও তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে না, কারণ লিয়ের জীবনে বিপদ হতে পারে। তাই জন ভাবে এই কারণে জিনার জীবন নষ্ট কেন হবে। এন্ড্রিউ জিনার জন্য একদম পারফেক্ট, কারণ এন্ড্রিউ জিনাকে অনেক ভালোবাসে, এই জন্য জন এন্ড্রিউ আর জিনাকে একসাথে করার চেষ্টা করছিল। আর এইসব কিছু লি দেখে উদাস হয়ে যায়। তারপর এন্ড্রিউ জিনাকে তার বাসায় ছাড়তে যায়। এন্ড্রিউ জিনাকে বলে তুমি কি আমার প্রশ্নের উত্তর ভেবেছ, মানে বিয়ের কথা? জিনা বলে আমি জানি না যে আমি তোমার যোগ্য নাকি না। জিনার কথা শেষ করার আগেই এন্ড্রিউ বলে দেখো তাড়াহুড়ার মধ্যে কিছু করো না, আমার বাবা আমাদের বিয়ের জন্য রাজি হয়েছে, এখন আর কোনো টেনশনই নেই,
এন্ড্রু তো এখানে মিথ্যার পর মিথ্যা বলেই যায়। এন্ড্রু এটাও বলে যে ডোডো গ্রুপের ভবিষ্যৎ চেয়ারম্যান আমি হব। এত বড় দায়িত্ব আমি তোমাকে ছাড়া কিভাবে পুরো করব? আমার তোমাকে অনেক প্রয়োজন জিনা, তুমি আমার সাথে থাকবে তো? এরকম ভাবে অনেক ইমোশনাল হয়ে এন্ড্রু চলে যায়। জিনা আবার টেনশনে পড়ে যায় যে আমি কি করব। এখান থেকে বোঝা যায় জিনা এখনও লিকে ভুলতে পারেনি। অন্যদিকে লিকে দেখানো হয় যে জিনার ব্যাপারে ভেবে ভেবে নিজের প্রতি রাগ উঠে যায়, কারণ তার কিছুই কেন মনে পড়ছিল না। তাই সে ফাইট করে তার রাগ মেটায়। তারপরে দেখানো হয় লিয়ের কাছে যে MK2 ভ্যাকসিন ফর্মুলার পেটেন্ট আছে, সেটার জন্য লি অফিসিয়ালি অ্যানাউন্স করে এখন থেকে আমরা ওই ভ্যাকসিন প্রোডাকশনের কাজ শুরু করব। আর এই কারণে ডোডো গ্রুপ ফার্মাশেয়ার মার্কেটে ডাউনফল শুরু হয়েছে। তো ওইদিকে ডোডো গ্রুপের মিটিং চলছিল। চেয়ারম্যান বলে, এন্ড্রু, নিজেদের কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সিচুয়েশন ঠিক করার জন্য তোমার কি প্ল্যান? এন্ড্রু বলে, আমরা পরিশোধ পুঁজিবাদের সাহায্য নেব, অর্থাৎ আমরা আমাদের পুঁজি থেকে ভ্যালু বাড়াবো। সেখানে বসে থেকেও সিন্ডি পুঁজির ব্যাপারে কিছুই জানে না। তাই সিন্ডি লিকে মেসেজ করে বলে এরা কোন পরিশোধ পুঁজির ব্যাপারে কথা বলছে। লি তখন সিন্ডিকে মিটিং রুম থেকে বাইরে এসে কল করতে বলে। সিন্ডিও বাইরে এসে কল করে। লি তখন বলে, দেখো, তারা যে কোনো কোম্পানিতে পরিশোধ পুঁজি ব্যবহার করুক, কিন্তু তাদের তুমি ডোডো গ্রুপের হোটেল পরিশোধ পুঁজি ব্যবহার কখনোই করতে দেবে না, কারণ তার কারণে আমাদের যে জয়েন্ট শেয়ার আছে তার ভ্যালু কমে যাবে। তখন সিন্ডি ভেতরে গিয়ে বলে, আমার ডোডো গ্রুপ হোটেল পরিশোধ পুঁজি কখনোই চলবে না, আর আমি অ্যালাউ এটা কখনোই করব না। কিন্তু এন্ড্রুয়ের প্ল্যান এটাই ছিল যে সে ডোডো গ্রুপ হোটেল পরিশোধ পুঁজির মাধ্যমে লিয়ের শেয়ারের ভ্যালু কমিয়ে দেবে। এই জন্য এন্ড্রু সিন্ডিকে বলে, যদি এই কথাই হয় তাহলে তুমি তোমার শেয়ার লিয়ের সাথে ভাগ করেছো কেন? সে তো আমাদের কোম্পানির উন্নতির বিরুদ্ধে ছিল, এখন সে তো আমাদের শত্রু, বুঝতে পেরেছো? সিন্ডি বলে, শোনো, সেটা আমার প্ল্যান ছিল, কারণ আমি লিকে বিয়ে করব। এইভাবে সব কথা সিন্ডি তার বাবার সামনে বলে দেয়। আর সবাই তো অবাক হয়ে যায়, এন্ড্রু অবাক হয়ে যায়, কিন্তু আবার সে খুশিও হয় যে যদি সিন্ডি লিকে বিয়ে করে তাহলে জিনা এন্ড্রুকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। মানে এন্ড্রুয়ের এরকম মনে হয় আর কি। এই জন্য এন্ড্রু বলে, আরে বাহ, এটা তো খুবই ভালো একটা প্ল্যান। কিন্তু চেয়ারম্যান বলে, শোনো, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, ফালতু কথা বাদ দাও। এরপর সিন্ডি লির কাছে গিয়ে সব বলে দেয়। লি বলে, তুমি তো শেয়ার মার্কেটের বিষয়ে কিছুই জানো না, মনে হয় তোমাকে অনেক কিছুই শেখাতে হবে। তখন সিন্ডি বলে, আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়েছি, এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাইলে করতে পারো, কিন্তু এসব শেয়ার মার্কেটের বিষয়ে আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু সেটাও শিখবো, কিন্তু তোমার থেকেই শিখবো। লি তখন বলে, ঠিক আছে, শিখিয়ে দেব, কিন্তু তুমি ওই লোকেদের পরিশোধ পুঁজির ব্যাপারে রাজি করালে কিভাবে? সিন্ডি বলে, ছোট্ট একটা কথা বলেছি, আমি বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চলেছি। জানো, এই কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। এই কথা শুনে লিয়ের তো কাশি চলে আসে আর বলে, এটা কি বলেছো আমার ভাই? পরের সিনে এন্ড্রু জেজের সাথে দেখা করতে যায়। জেজে এন্ড্রুকে বলে, মনে হয় লি তোমার সর্দার হয়ে দাঁড়িয়েছে, তার থেকে মারের পর মার খাচ্ছ। অবশ্যই তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো, তাই না? এন্ড্রু তো চিন্তায় পড়ে যায়, কারণ সে জেজেকে ধোঁকা দিয়ে জেজে থেকে বিওয়ার্ড নিজের নামে করে নিয়েছে, আর তার বদলে জেজে ডোডো গ্রুপ থেকে গলফ কোর্স এবং অন্য একটা কোম্পানি নিয়েছে। কিন্তু এখন লিয়ের জন্য বিওয়ার্ড দেউলিয়ে হতে চলেছে। এই জন্য এন্ড্রু এখন দ্বিধার মধ্যে পড়ে যায় যে আমি তো ফেসে গেছি, কিন্তু এন্ড্রু তো আলাদা একটা প্ল্যান বানিয়ে রেখেছে। এন্ড্রু জেজেকে বলে, আপনি আমার শত্রু না, আমার শত্রু তো লি। আপনি যদি কোনোভাবে লিকে রাস্তা থেকে সরাতে সফল হয়ে যান তাহলে আমরা দুজন আবার বিজনেস পার্টনার হয়ে যাব, একদম আগের মতো। জেজে হাসে আর বলে, বাহ, তুমি তো আমাকে মাস্টার বলছিলে, এখন তুমি কি বলছো বলো? জিনার জন্য তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাহলে এখন তুমি এসব কিছু জিনাকে কেন বলছো না? এখানে এন্ড্রু একটা ভয়ানক সত্যি বের করে আর বলে, আপনার কি মনে হয় আমি আমার সৎ বাবাকে ভুলে মেরেছি? ছোটবেলা থেকেই সৎ বাবা আমাকে রোজ মারতো, অনেক অত্যাচার করত, রোজ নেশা করে বাসায় আসতো আর আমার দিকে বন্দুক ধরে থাকতো। আমি দেখতাম সে ওই বন্দুক কোথায় রাখতো, কখন বের করে, আর ওই ড্রয়ারের চাবি কোথায় রাখে। কিছু বছর তো এসব কিছুই চলেছে, কিন্তু যখন আমি বড় হয়ে গেলাম তখন আমি নিজেকে আর আমার মাকে ওই শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য বন্দুক বের করে রেখে দিলাম। আর যখন আমার সৎ বাবা বাসায় আসে আমি তাকে সেখানে শ্যুট করে দিয়েছি। আর ঠিক ওই সময় আপনি সেখানে আসেন আর আপনি আমায় সাহস দিলেন যে আপনি আমাকে পড়াবেন আর আমাকে মানুষের মতো মানুষ বানাবেন। তাই আপনি আমাকে এখানে ডেকে এনেছেন আর নিজের লাভের জন্য আমাকে ব্যবহার করেছেন, এরকম আপনি ভাবতেন, কিন্তু আসলে আমি আপনাকে ব্যবহার করেছি। আপনার কাছ থেকে সবকিছু শিখে আমি আজ এই পজিশনে পৌঁছেছি। এখন তো আপনি জানতে পেরেছেন যে আমি কি করতে পারি,
আপনি লিকে শেষ করে দিন, তারপর আমরা দুজন মিলে বিজনেস করব। এরকমভাবে তাদের দুজনের মধ্যে একটা ডিল হয়ে যায়। ওদিকে চেয়ারম্যানের ওয়াইফের তো ঘুমই আসে না। নাথান বলে, মা আপনি যদি একবার বাবার কাছে ক্ষমা চান তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে, আপনি তো জেদ কেন করছেন? চেয়ারম্যানের ওয়াইফও ফাইনালি রাজি হয়ে যায় আর গিয়ে চেয়ারম্যানকে বলে, দেখো আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও। চেয়ারম্যান তো তাকে এখানে শক ট্রিটমেন্ট দেয়, তার কাপড় চোপড় সব জিনিস প্যাক করে নিয়ে আসা হয়। আর চেয়ারম্যান বলে, এখন এই বাসা থেকে বের হয়ে যাও, এটা তোমার বাসা নয়। চেয়ারম্যানের ওয়াইফ বলে, আর এটা কি বলছো হানি? চেয়ারম্যান বলে, আমাকে হানি বলার অধিকার তোমার নেই, বাসা থেকে চুপচাপ বের হয়ে যাও। তখন চেয়ারম্যানের ওয়াইফ চিৎকার করে বলে ওঠে, তুমি আমাকে বাসা থেকে বের করে দিতে পারবে না, কোম্পানির জন্য শুধু নয়, আমি এই বাসার জন্য অনেক কিছু করেছি। এখানে চেয়ারম্যান নিয়ম অনুযায়ী বলে, তুমি আমার ওষুধ বদলে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছো, এর জন্য আমার হক আছে তোমার সব প্রপার্টি যেসব আমি তোমাকে দিয়েছি সেইগুলো আবার ফিরিয়ে নেওয়ার। এই কথা বলে চেয়ারম্যান নাথানকেও বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। নাথান অনেক ইমোশনাল হয়ে বলে, বাবা আমি আপনার জন্য এত কিছু করেছি, কিন্তু আপনি আমাকে কখনোই বোঝার চেষ্টাও করেননি। তারপরেও আমি এই বাসায় থেকেছি, কার জন্য? শুধু আপনার জন্য। কিন্তু আপনি অন্য কাউকে আপনার ছেলে বানিয়েছেন, আর এখন আমাদের বাসা থেকে বের করে দিচ্ছেন। এই কথা মনে রাখবেন বাবা, আপনি অবশ্যই পস্তাবেন। কিন্তু চেয়ারম্যান বলে, এদের দুজনকে বাইরে ফেলে দাও। তারপর মা ছেলে দুজনকে বাসা থেকে বাইরে বের করে দেওয়া হয়। এখানে নাথানের অবস্থা দেখে আমাদেরও তার উপর একটু কষ্ট হয়। কিছুক্ষণ পর সেখানে এন্ড্রু আসে আর পরিশোধ পুঁজির বাড়ানোর কথা বলে, কিন্তু চেয়ারম্যান এন্ড্রুকে দেখে বলে, তুমি কে আর আমার বাসার ভেতরে কিভাবে ঢুকলে? সবাই অবাক হয়ে যায়। তখন এন্ড্রু বলে, বাবা আমি এন্ড্রু। চেয়ারম্যান উঠে চিল্লাতে শুরু করে যে, তুমি আসলে কে? আমার ছেলের মতো অ্যাক্টিং করছো। পিয়ে তখন বলে, স্যার এটা আপনার গার্লফ্রেন্ড স্যালোমির ছেলে। চেয়ারম্যান তখন বলে, আচ্ছা তুমি স্যালোমির কথা বলছো, যে আমার কাছ থেকেও অন্য কারোর সাথে সম্পর্কে ছিল? ওহো, তুমি ওই অন্য পুরুষের ছেলে, তোমার এত সাহস হলো কিভাবে আমার বাসায় ঢোকার? এটা বলে চেয়ারম্যান এন্ড্রুকে থাপ্পড় মেরে দেয়। এন্ড্রু তো একদম কনফিউজড হয়ে যায় যে এখানে কি হচ্ছে এসব। মনে হয় ডিমেনশিয়ার কারণে চেয়ারম্যান বর্তমানে সব কিছুই ভুলে গেছে আর 20 বছর পেছনে চলে গেছে। চেয়ারম্যান বলে, আমার ওয়াইফ কোথায়? সে হয়তো আমাকে খুঁজছে, 2 দিন হলো আমি তার সাথে ঠিক মতো কথাও বলিনি। কোথায় তুমি হানি? এটা বলে চেয়ারম্যান তার ওয়াইফকে খুঁজতে শুরু করে দেয়। এখন এন্ড্রু এখানে চিৎকার করে বলে ওঠে, আরে কেউ ডাক্তারকে কল করো, না হলে সে গল্পকে না জানি কোথায় টুইস্ট দিয়ে দেবে। পরে সিনে ডাক্তার এসে চেয়ারম্যানকে ইনজেকশন লাগায় আর চেয়ারম্যান তখন ঘুমিয়ে পড়ে। তারপরে পিএ ডাক্তারকে জিজ্ঞাসা করে, আসলে এনার ডিমেনশিয়া আছে নাকি নেই, নাকি ওই ভুল মেডিসিনের ইফেক্ট? ডাক্তার বলে হ্যাঁ, কিন্তু এন্ড্রুকে একা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আর কতদিন তুমি চেয়ারম্যানের ডিমেনশিয়া লুকিয়ে রাখবে? এরকমই যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তার প্যারালাইসিস হবে। এন্ড্রু বলে, যেটা আমি বলছি শুধু সেটাই করেন, কিছুদিনের মধ্যেই সে তার উইল আমার নামে লিখবে আর তারপরে তার প্রপার্টি আর কোম্পানি আমার নামে হয়ে যাবে। ততদিন কেউ যেন জানতে না পারে যে তার ডিমেনশিয়া আছে, কারণ ডিমেনশিয়া পেশেন্টের রুগীরা উইল লিখতে পারবে না। আর আমি যতক্ষণ না বলবো আপনাকে এই ড্রামা কন্টিনিউ করতে হবে, আমি এর জন্য আপনাকে অনেক বেশি অ্যামাউন্ট দেব। যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাকে ডোডো গ্রুপে হোটেলের চেয়ারম্যান বানিয়ে দেব। মনে রাখবেন। এরকমভাবে এন্ড্রু ডাক্তারকেও হুমকি দেয়। এই এন্ড্রু মনে হচ্ছে অনেক ক্ষতিকর। এখন চেয়ারম্যানের ওয়াইফ আর নাথান নীলের বাসায় যায়, কিন্তু তাদের সেখানে খাবার খাওয়ার ইচ্ছে করে না। তখন নাথানের অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, ওই গ্যাংস্টার ববি জেল থেকে ছাড়া পেয়েছে, আপনি যদি চান তাহলে তার সাথে দেখা করতে পারেন, হয়তো সে আমাদের কাজে আসবে। নাথানও তার সাথে দেখা করতে যায় আর বলে, অনেকদিন হলো তোমার সাথে দেখা হয় না, কেমন আছো ববি? ববি বলে, এখন আপনার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি সব কিছুই জানি, কিন্তু এখানে কেন এসেছেন? নাথান বলে, শোনো আমার কথা, তোমাকে এন্ড্রুকে মেরে ফেলতে হবে। ববি বলে, 1.5 মিলিয়ন যদি দাও তাহলে কাজটা করব। নাথানের মুখ তো হা হয়ে যায় আর বলতে থাকে, আরে ভাই তুমি আমার কাছে এত বেশি অ্যামাউন্ট চেয়ে কি আমাকে মারতে চাও? আমার কাছে এমনিতেও কিছু নেই, কিন্তু তারপরেও ঠিক আছে, যদি তুমি তাকে মেরে ফেলো বা তাকে খুব আঘাত করো যে সে নিজেই মারা যাবে, তাহলে ডোডো গ্রুপ আমার হয়ে যাবে আর তখন আমি তোমাকে 1.5 মিলিয়ন দেব। তুমি এই শর্তে রাজি আছো? কিন্তু ববি বলে, আমার তোমার উপরে বিশ্বাসই নেই, যদি ডোডো গ্রুপ তোমার না হয় তাহলে আমার টাকার কি হবে? তাই এই এগ্রিমেন্টে সাইন করো, কারণ যদি তুমি কাজের টাকা না দাও তাহলে তোমার বডির কিছু পার্টস চুরি করব। এই কথা শুনে নাথানের অবস্থা তো খারাপ হয়ে যায়। ববি বলে, আরে এত টেনশনে কেন আছো? তুমি তো জানোই যে আমি আমার সপ্তাহের কাজ ছেড়ে তোমার এই কাজ করতে চলেছি, তোমার টাকা তো আমার চাই, এরকম তো মনেই হবে।
নাথানও ফাইনালি সাইন করে দেয়। ওইদিকে লি, জিনা আর মোজো মিলে জেজেকে অন্য একটি কেসে ফাঁসানোর প্ল্যান করছিল। লি ডাইরেক্ট জিনাকে জিজ্ঞাসা করে, আমি জানি এসপিডি টিমে আমরা দুজন অনেক ক্লোজ ছিলাম, কিন্তু তুমি এখন আমার সাথে এত ফর্মালি কেন থাকো? আগের মতো তুমি আমার সাথে নর্মালি কথাবার্তা কেন বলো না? আমার সাথে এমনভাবে কথা কেন বলো? কিন্তু জিনা লির মুখের উপরে বলে দেয় যে আমি শুধু জেজের কেসের জন্য এখানে এসেছি। এরপরে লি এমন একটা প্রশ্ন করে যা শুনে জিনা তো চমকে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছ, ভয়েস চেঞ্জ হয়েছে, কারণ প্রতিদিন ভিডিও দেওয়ার কথা শুনে সে তো অর্ধেক ভয়েস দিয়ে ভাগছে। বাট ভিডিও তো দিতেই হবে। চলো দেরি না করে আগানো যাক। যে তুমি কেন এত দূরত্ব বজায় রাখো? তুমি কি ভয় পাও যে তোমার স্মৃতি আমাকে কষ্ট দিবে আর আমার কিছু হয়ে যাবে? জিনা চমকে ওঠে, কারণ লিয়ের কথা তো একদম সত্য। আর তখন জিনার কাছে একটা কল আসে আর জিনা কথা পাল্টে দেয়। অন্যদিকে এন্ড্রিউর অ্যাসিস্ট্যান্ট ওই বিওয়ার্ডের সিক্রেট ফাইল নিয়ে এসে দেয় আর এন্ড্রিউকে জিজ্ঞাসা করে যে আপনি কি সত্যি এই ফাইল জিনাকে দিবেন? এন্ড্রিউ বলে হ্যাঁ। তারপরে এন্ড্রিউ জিনাকে কল করে আর জিনাকে এক জায়গায় ডাকে আর কলে বলে, শোনো, তোমাকে আমি জেজের একটা সিক্রেট ফাইল দিব। জিনা খুশি হয়ে এন্ড্রিউর সাথে দেখা করার জন্য ওই জায়গায় যায়। এন্ড্রু ও জিনার সাথে দেখা করার জন্য ফাইল নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে ববি তার লোকদেরকে এন্ড্রুকে শেষ করার জন্য পাঠায়। এন্ড্রু সেই জায়গায় গিয়ে জিনাকে দেখে যে জিনা রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে। এন্ড্রু জিনাকে বলে, আমি ফাইল সেখানে নিয়ে আসছি। এন্ড্রু যখন গাড়ি থেকে বের হয় তখন ববির লোকজন সেখানে আসে আর হঠাৎ করে তার পেটে চাকু ঢুকিয়ে দেয় আর তারা ওই ফাইলটা নিয়ে গাড়ি করে সেখান থেকে চলে যায়। জিনা তখন ভয় পেয়ে এন্ড্রুর কাছে যায়। তখন এন্ড্রুর রক্তমাখা শরীর সেখানে পড়েছিল। জিনার সাহায্যের জন্য চিল্লাতে থাকে। ওইদিকে লি জিনার ব্যাপারে জানার জন্য আরও উতলা হয়ে পড়ে। তাই লি জিনার ভাইয়ের মেমোরিয়ালে যায়, যেখানে গিয়ে জিনার ভাইয়ের গলায় ওই লকেটটা দেখতে পায়, যেটা লি নিজেও পড়েছিল। আসলে জিনা যখন বিশ্বাস করে যে লিয়ের মেমোরি থেকে তার সব স্মৃতি মুছে যাবে, তাই জিনা লিকে এই লকেট পরিয়ে দিয়েছিল। লি তো হতবাক হয়ে যায় যে এই লকেট আমার গলায় আসলো কিভাবে। তাই লি তাড়াতাড়ি জিনাকে কল করে, কিন্তু জিনা এন্ড্রুকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, এজন্য কল উঠায় না। অবশেষে জিনা এন্ড্রুকে হসপিটালের এমার্জেন্সিতে পৌঁছে দেয়। অন্যদিকে লি জিনার বাসায় যায়, কিন্তু সেখানে তার ফ্রেন্ড ছিল। লি বলে, আমি জিনাকে অনেকবার কল করেছি কিন্তু সে কল উঠাচ্ছে না, ব্যাপার কি? জিনার ফ্রেন্ড বলে, জিনা তো এন্ড্রুর সাথে দেখা করতে গিয়েছে। এন্ড্রু জিনাকে একটা ইম্পর্টেন্ট ফাইল দেওয়ার প্রমিস করেছে। তখন লি চিন্তায় পড়ে যায় যে যদি সে এন্ড্রুর সাথে দেখা করতে যায় তাহলে ফোন কেন উঠাচ্ছে না। ওইদিকে ববি এন্ড্রুর হাত থেকে কেড়ে নেওয়া বিওয়ার্ডের সিক্রেট ফাইল দেখে আর এরই মধ্যে নাথানকে আসতে দেখে সেই ফাইলগুলো ড্রয়ারে লুকিয়ে রাখে। নাথান জিজ্ঞাসা করে, এন্ড্রুর কাজ শেষ হয়েছে কি? ববি বলে, আমরা তাকে এতটাই আঘাত করেছি যে সে হসপিটালে পড়ে আছে, খুব তাড়াতাড়ি মারাও যাবে, তুমি চিন্তা করো না, কোথাও তোমার নামও আসবে না। এই কথা শুনে নাথান অনেক খুশি হয়ে যায়। ববি বলে, এখন তো কাজ শেষ হতে চলেছে, তাহলে কি তুমি 1.5 মিলিয়ন দিবে নাকি তোমার বডি পার্টস নিয়ে নিব? নাথান ভয়ে বলে, আরে ইয়ার, তুমি বারবার ওই এগ্রিমেন্ট দেখে আমাকে হুমকি কেন দিচ্ছ? যখন এন্ড্রু মারা যাবে তখন ডুডু গ্রুপ আমার হবে আর আমি তখন তোমাকে 1.5 মিলিয়ন দিব, পাক্কা। এদিকে হসপিটালে এন্ড্রুর জ্ঞান ফিরে আর জিনাকে বলে, শোনো, আমার এখন জীবন নিয়ে চিন্তা নেই, কিন্তু সরি, আমি তোমার জন্য যে ফাইল নিয়ে এসেছিলাম ওই লোকেরা ওই ফাইল নিয়ে চলে গেছে, আমি আমার প্রমিস পুরো করতে পারিনি। জিনা বলে, কিরকম কথা বলছো তুমি? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ফাইলের জন্য আমার কোনো টেনশন নেই, তুমি আরাম করো, আমি ডাক্তারের সাথে দেখা করে আসছি। এই কথা বলে জিনা চলে যায়। তখন লি জিনার ফোনে কল করে আর এন্ড্রু কল উঠায় আর বলে, তুমি জিনাকে কল কেন করছো? তুমি আমাকে MK2 পেমেন্ট দিতে নিষেধ করেছো, এখন তুমি জিনাকে ছেড়ে দাও, সে শুধুই আমার। আর এমনিতেও তোমার কি কোনো স্মৃতি মনে পড়েছে? এই বলে এন্ড্রু ফোন অফ করে দেয়। এখানে লিয়ের অনেক রাগ ওঠে। এরই মধ্যে মোজো এসে বলে এন্ড্রুকে কেউ চাকু মেরেছে আর সে হসপিটালে ভর্তি আছে। আর এখানে লি জেজের উপর সন্দেহ করে বসে যে হয়তো সেই এইরকমটা করেছে। তাই লি জেজের সাথে দেখা করতে চায় আর জিজ্ঞাসা করে, আপনি কি এন্ড্রুর উপর হামলা করিয়েছেন? কিন্তু জেজে তো এই ব্যাপারে কিছুই জানে না। তাই জেজে বলে, তুমি পাগল তো হয়ে যাওনি? তোমার কি মনে হয় যে শুধু আমিই এন্ড্রুর শত্রু? না, আর আমি এই মুহূর্তে তো তার উপরে কোনো হামলা করাইনি। নাথানও তার শত্রু, অবশ্যই সে করিয়েছে। তখন লিয়ের এন্ড্রুর ব্যাপারে একটা কথা মনে পড়ে যে এন্ড্রু বলেছিল জিনা শুধুই আমার। আর লিয়ের সন্দেহ হয় যে হয়তো এন্ড্রু নিজেই এইরকম সেটিং করেছে আর নিজের উপর হামলা করিয়েছে। ওইদিকে ববি এন্ড্রুকে কল করে বলে, স্যার, আপনার তো বেশি আঘাত লাগেনি,
আমার লোকেরা সেই জায়গায় চাকু ঢুকিয়েছে আপনি যেখানে বলেছিলেন। আর স্যার আপনি বাকি টাকাগুলো কবে দিবেন? এন্ড্রু বলে, আরে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব, কিন্তু তুমি এখন ওই সিক্রেট ফাইল জ্বালিয়ে ফেলো। দেখেছেন তো এন্ড্রুর মাস্টার মাইন্ডের প্ল্যান, অনেক ভেবে চিনতে না জানি সে কিরকম কি করে প্ল্যান বানাচ্ছে। কিন্তু লিয়ের তো তার উপর সন্দেহ হয়ে গেছে, এই জন্য লি এন্ড্রুকে দেখতে হসপিটালে যায়। এন্ড্রু রুমে ছিল না, আর তখন নার্স বলে সে খোলা বাতাস খাওয়ার জন্য ছাদে গেছে। কিন্তু ছাদে তো এন্ড্রু জিনার সাথে কথা বলছিল। জিনা জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তখন এন্ড্রু ইমোশনাল হয়ে বলতে থাকে, কখনো কি তোমার হার্টবিট আমার জন্য বেড়ে গেছে? তুমি জানতে চাও আমার হার্টবিট তোমার জন্য কতটা বেড়ে যায়? এই বলে এন্ড্রু হঠাৎ জিনাকে কিস করে। আর ঠিক এই সময়ে লি ছাদে চলে আসে আর এই দৃশ্য দেখে ফেলে। আর লি তখন অনেক টেনশনে পড়ে যায়, আর তার চোখ তো লম্বা হয়ে যায়। আর এখানে এই পার্টটিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গল্পটা যে কেমন হতে যাচ্ছে পরবর্তী পার্টে সেটা তো অবশ্যই কল্পনাই করতে পারছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।